ক্লাস 10 এর অজৈব রসায়ন থেকে আজকে যে বিষয়গুলো আলোচনা করব তো সেগুলো খুবই মাধ্যমিক 2021 সালের জন্য গুরুত্বপূর্ণ। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে 3 নম্বরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আজকে ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা হবে। তো গত বছর আমাদের অ্যামোনিয়ার জারণ থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি 3 নম্বরে চলে এসেছে। তো বাকি যেগুলো ভালো করে দেখতে হবে সেগুলো আজকে আলোচনা করব। পরের দিন আমি পরের ভিডিওতে 2 নম্বর এবং শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি একত্রিত করে রেখেছি। প্রথম প্রশ্ন, অ্যামোনিয়া থেকে ইউরিয়া প্রস্তুতির শিল্প উৎপাদন পদ্ধতি। তো যেটা বলার সেটা হচ্ছে চ্যানেলে তোমরা পেয়ে যাবে, প্লে লিস্টে গেলে অজৈব রসায়ন থেকে ভিডিও তৈরি করে দেওয়া আছে তোমাদের জন্য। যদি না খুঁজে পাও তাহলে আমি ডেফিনেশনের লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কগুলো থেকেও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, প্রথম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। জানো তোমরা কী করে করে। প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়, তারপরে আদ্র বিশ্লেষণ করতে হয়। তোমরা সেটা পড়ে নেবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 2021-এর জন্য। নেক্সট প্রশ্ন, এর সঙ্গে আমাদের দিতে পারে ইউরিয়ার ব্যবহার। প্রশ্নগুলো আমি একত্রিত করে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নেবে। দ্বিতীয় প্রশ্ন, স্পর্শ পদ্ধতি খুব ইম্পর্টেন্ট। যেহেতু গত বছর অ্যামোনিয়ার জারণ থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির একটা ধাপ এসেছিল, তো সেই জন্য আমাদের স্পর্শ পদ্ধতির ধাপগুলো এবং ওলিয়াম সালফার এই জায়গাগুলো খুব ভালো করে দেখতে হবে। ঠিক আছে? স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত। তোমরা জানো কি করে করে। স্পর্শ পদ্ধতিতে আয়রন পাইরাইটিস বা সালফারের সঙ্গে জারণ করে শুরু হয়। তো দেখবে সেটা ধাপগুলো, প্রত্যেকটা ধাপ ভালো করে খেয়াল রাখবে। সব পুরোটা নাও দিতে পারে, কিছুটা দিল, তাহলে SO3 অবধি উৎপন্ন, সালফার ট্রাইঅক্সাইড পর্যন্ত দিল, বা কি করে ওলিয়াম থেকে পাওয়া যায়, বা সরাসরি কেন আমার জল মেশানো হয় না SO3-তে, সেই প্রশ্নগুলো ওখান থেকে দেখবে ভালো করে। এগুলো আমি 2 নম্বর আলোচনা করব। 3 নম্বর, অ্যামোনিয়াকে শুষ্ক করতে গাঢ় সালফিউরিক অ্যাসিড বা অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড কেন ব্যবহার করা হয় না। এগুলো 2তেও আসতে পারে, একটা একটা করে, 2টো দিয়ে 3-এ দিতে পারে। তো অ্যামোনিয়াকে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে শুষ্ক করতে চাই তাহলে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে। আর ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে জুট বিক্রিয়া উৎপন্ন হয়, CaCl2 প্লাস .8 NH3 জুট বিক্রিয়া করে, আমরা জানি। তো সেই জন্য করা হয় না।
নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, H2S পরীক্ষাগার প্রস্তুতির এক নম্বর শর্ত, পদ্ধতি বলা দরকার নেই, পদ্ধতি কোনোদিন পরীক্ষা লিখতে দেয় না, ছবিটা পারলে দেবে, না পারলে না দেবে, কিন্তু পদ্ধতি গুরুত্বপূর্ণ নয়। শর্তটা ভালো করে পড়বে। 2 নম্বর সমিত সমীকরণ, মানে ব্যালেন্স ইকুয়েশন, আর 3 নম্বর হচ্ছে সংগ্রহ। এই তিনটি বিষয় তোমাদের লিখতে হবে 3 নম্বর, 3টাতে 5। পরিষ্কার আছে? ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি, খুব ইম্পর্টেন্ট। শর্ত সহ ব্যাখ্যা। যে প্রশ্নগুলো বলছি, তাহলে আমি এখানে 5টা কোশ্চেন আমাদের লেখা হয়ে গেছে, তো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। অ্যামোনিয়াতে হেবার পদ্ধতি কি জানো তোমরা? 550 ডিগ্রি, হ্যাঁ তোমাদের ছায়াপ্রকাশের ভিতরে 450 আছে, ওটাকে 550 ডিগ্রি সেলসিয়াস করবে, ঠিক আছে? ওটা কিন্তু কি গুরুত্বপূর্ণ, খেয়াল রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 6, এগুলো মুছে দিই আমি। প্রশ্নগুলো আস্তে আস্তে রেডি করে নাও পুজোর মধ্যে। আজকে মহাসপ্তমী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তাহলে করে পুজো আনন্দ করে কাটাও, তারপরে আবার পড়াশোনা করবে। তো আমি তোমাদের রেডি করে রাখছি তোমাদের সুবিধার জন্য, সময় পেলে দেখবে এবং আস্তে আস্তে প্রশ্নগুলো লিখে নেবে এবং লিখে নিয়ে উত্তরগুলো তৈরি করতে আরম্ভ করে দাও, ঠিক আছে? আচ্ছা, কালো রঙের, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কালো রঙের একটি ধাতব যৌগ এ লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় পচা ডিমের গন্ধযুক্ত বি গ্যাস উৎপন্ন করে। পচা ডিমের গন্ধযুক্ত মানে হচ্ছে H2S, এই জায়গা থেকে আমাদের ধরতে হবে। বি গ্যাস, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হচ্ছে H2S, হাইড্রোজেন সালফাইড, তোমরা জানো, উৎপন্ন করে। গ্যাসটিকে HCl যুক্ত কিউপ্রাস ক্লোরাইড CuCl2 দ্রবণে চালনা করবে। চালনা করলে একটি হলুদ অধক্ষেপ সি পাওয়া যায়। এ বি সি কে শনাক্ত করো, এটা তোমরা করবে, করে আমাকে গ্রুপে, আমাদের গ্রুপ বলছি, কমেন্টে জানাবে।
এবিসি কোণটা কি হলো এবং প্রত্যেক ক্ষেত্রে সমীকরণ দিতে হবে। ওকে, চেষ্টা করবে করার। এই একটা ধাতব যৌগ কোন একটা ধাতব সালফাইডের সঙ্গে H2S, তো হাইড্রোজেন H2S করে H2S উৎপন্ন করে, তো সেটা চিন্তা করে করবে এবং ভালো করে করার চেষ্টা করবে। ওলিয়াম কি? এর সঙ্গে হচ্ছে লেড অ্যাসিটেট সিক্ত কাগজকে H2S এর H2S গ্যাসের সংস্পর্শে আনলে কালো দেখায় কেন? অ্যাকচুয়ালি H2S এর শনাক্তকরণ তোমরা জানো, লেড অ্যাসিটেটের সাথে বিক্রিয়া করলে PbS লেড সালফাইড উৎপন্ন করে, সেটাই কালো। অ্যাসিডিক অ্যাসিড আর হচ্ছে আমার লেড সালফাইড উৎপন্ন হয়। বিক্রিয়াগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, বারবার লিখবে। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি একত্রিত করে দিচ্ছি। 8 Cl2 এবং H2O থেকে HCl প্রস্তুতি খুব ইম্পর্টেন্ট। আসেনি কিন্তু আসতে পারে, এটা ভালো করে দেখবে। প্রশ্নগুলো ভালো করে আমাদের রেডি করতে হবে। তো গত বছর নাইট্রোলিন চলে এসেছে, নাইট্রোলিন চলে আসলেও আমাদের নাইট্রোলিনের যে ব্যবহার, ক্যালসিয়াম সাইনামাইড মানে CaNCl এর আর্দ্র বিশ্লেষণে কি ঘটে? এর আর্দ্র বিশ্লেষণে লেখাটা একটু এটা নামাতে হবে আমাদের। আর্দ্র বিশ্লেষণে কি ঘটে? এই বিক্রিয়ার গুরুত্ব কি? এই বিক্রিয়াটা কি, বা এই বিক্রিয়ার কোনো যদি নাম থাকে সেটা আমাদের উল্লেখ করতে হবে ঠিক করে। আচ্ছা, 9টা প্রশ্ন হলো। প্রশ্নগুলো তোমরা করবে, আমি প্রশ্ন দেওয়ার পর কিছু উত্তর বলে দেবো, করিয়ে দেবো। তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে অজৈব রসায়নের যে ভিডিও ক্লাসগুলো আছে, যারা তোমরা এখনো দেখোনি তারা পেয়ে যাবে। তো সেগুলো অবশ্যই ভালো করে তোমরা দেখে নেবে। ওখানে অনেক ডিটেলসে প্রয়োজনীয় চিত্র সহ বিষয়গুলো তোমাদের দেখিয়ে দেওয়া আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ওখান থেকে তোমরা সব উত্তর ডিটেলসে পেয়ে যাবে, প্রত্যেকটা বিক্রিয়া দেখিয়ে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 10, নাইট্রোজেন প্রস্তুতির
পরীক্ষাগার পদ্ধতি। কি কি করতে হবে? শর্ত, সমিত সমীকরণ, আর 3 নম্বর হচ্ছে সংগ্রহ। নাইট্রোজেন প্রস্তুতি তোমরা জানো কি করে করে। এই তিনটে বিষয় অবশ্যই ভালো করে দেখতে হবে। আমাদের পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির ক্ষেত্রে কি কি পদার্থ লাগে, তাদের শর্তটা কি এবং সমীকরণটা কি এবং কিভাবে সংগ্রহ করা হয় এগুলো দেখতে হবে। প্রাচীন তৈলচিত্র দীর্ঘদিন রেখে দিলে কালো হয়ে যায় কেন? এই চিত্রকে কিভাবে পুনরুদ্ধার করা যায়? তৈলচিত্র মানে লেড হোয়াইট নামক কালার বা লেড জাতীয় যৌগ দিয়ে তৈরি হয়। তো তার সঙ্গে বায়ুর যে H2S আছে বিক্রিয়া করে লেড সালফাইডের একটা পদক্ষেপ ফেলে দেয়। তো লেড সালফাইডকে যদি ওই চিত্রটাকে হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণ দিয়ে ধুয়ে ফেলি তাহলে সেই ক্ষেত্রে আবার ওটা পুনরুদ্ধার হয়ে যায়। আমি বিক্রিয়াটা একটু পরে দেখিয়ে দিচ্ছি আর প্রশ্নগুলো দিয়ে দিই। 12 নম্বর, ট্রাম লাইনে বা ট্রাম গাড়িতে পেন্টোগ্রাফ তোমরা সবাই দেখেছো আশা করি, ট্রেনেও থাকে। পেন্টোগ্রাফ ও তড়িৎবাহী তারের সম্পর্ক ছিন্ন হলে বাদামি বর্ণের ধোঁয়া উৎপন্ন হয়ে গেল। প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি, প্রশ্নগুলো লিখে নিই। কেন উৎপন্ন হয় আমরা জানি, কারণ বিদ্যুৎ স্ফুলিঙ্গে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস উৎপন্ন হয়। তারপরে বায়ুর নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। সেই নাইট্রিক অক্সাইডটা বায়ুর অক্সিজেন দ্বারা মোটামুটি সাধারণ টেম্পারেচারে এসে আবার পুনরায় জারিত হয়ে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো লিখে নেবে ঠিক করে, এটা মুছে দিলাম এগুলো। H2S কে শুষ্ক করতে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড বা পোড়া চুন মানে ক্যালসিয়াম অক্সাইড
ব্যবহার করা হয় না। দুইতেও আসতে পারে, দুইতে আসলে একটা একটা করে দেবে, আর দুটো দিতে হয় তাহলে 3-এ দেবে। বিক্রিয়াগুলো ভালো করে করতে হবে। তারপরে প্রমাণ করো নাইট্রিক অ্যাসিডে হাইড্রোজেন ও দুটো বিক্রিয়া, নাইট্রোজেন মানে হাইড্রোজেন উৎপন্ন হবে একটা বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিডের সাথে, একটা ক্ষেত্রে হচ্ছে আমাদের নাইট্রোজেন উৎপন্ন হবে। সমীকরণ দিতে হবে। নেসলার খুব ইম্পর্টেন্ট বিকারক নেসলার বিকারক কি? এর সংস্পর্শে অ্যামোনিয়া যোগ করলে তামাটে পদক্ষেপ তামাটে পদক্ষেপ উৎপন্ন হয়। তামাটে উৎপন্ন হয় কেন আমরা জানি, এই বিক্রিয়াটি লিখে দিই। নেসলার বিকারক হলো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ। নেসলার বিকারকটা কি? পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড K2HgI4 প্লাস ক্ষারীয় দ্রবণ, মানে পটাশিয়াম মার্কিউরিক, এটা হচ্ছে পটাশিয়াম, বাকি উত্তরগুলো বলছি, একটা একটা করে বলতে শুরু করি। মার্কিউরিক আয়োডাইড, এর ক্ষারীয় দ্রবণ হচ্ছে নেসলার বিকারক। তাহলে নেসলার বিকারক হলো পটাশিয়াম, তোমরা প্রথম দুটো প্রশ্ন লিখে নেবে, আমি বিক্রিয়াগুলো দেখাচ্ছি। তো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডে মানে K2HgI4 এর ক্ষারীয় দ্রবণ এটাকে বলা হচ্ছে নেসলার বিকারক। শুধু কিন্তু পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড লিখলে উত্তর হবে না, ক্ষারীয় দ্রবণটা লিখতে হবে। ক্ষারীয় দ্রবণ মানে এর মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়, করে ক্ষারীয় দ্রবণটা প্রস্তুত করা হয়। ঠিক আছে, তো এর সঙ্গে যদি আমরা বিক্রিয়া করি K2HgI4 প্লাস KOH, 3 অণু লাগবে, প্লাস অ্যামোনিয়া, এদের মধ্যে যদি বিক্রিয়া করি তাহলে এটা হলো নেসলার বিকারক, এর মধ্যে অ্যামোনিয়া যোগ করলাম, কি উৎপন্ন হবে? HgOHg NH2, actually এখানে NH2 আর this is plus, this is minus, প্লাস উৎপন্ন হবে। এটাই হচ্ছে তামাটে পদক্ষেপ, এটাই হলো তামাটে পদক্ষেপ। একটা জটিল যৌগ উৎপন্ন হয় যেটাকে বলে আয়োডাইড অফ মিলন বেস। তো
প্লাস পটাশিয়াম আয়োডাইড উৎপন্ন হয় প্লাস জল উৎপন্ন হয়। তো এটা লাগবে আমাদের দুটো, তাহলে এটা হবে 7টা, আর জল হচ্ছে মোস্ট প্রবাবলি দুটো আসছে নাকি। এই হচ্ছে আমাদের তামার পদক্ষেপ HgO HgOHi HgOHnH2 I। এটা পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড এই ক্ষারীয় দ্রবণের মধ্যে যদি অ্যামোনিয়া যোগ করি তাহলে একটা জটিল যৌগ উৎপন্ন হচ্ছে। তার জন্য যার কালারটা হচ্ছে তামাটে পদক্ষেপ। তো এই তামাটে পদক্ষেপটা উৎপন্ন হওয়ার কারণ এটাই, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নেবে। এরপর পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন 16, বায়ু দূষণে স্বর্ণকারের কাজের প্রভাব লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সোনার ভিতরে যারা স্বর্ণকার, সোনার ভিতরে বিভিন্ন খাদ থাকে। খাদে কি কি থাকে মনে রাখতে হবে। সোনার খাদ, এর মধ্যে থাকে তামা আর রূপো। তো এইগুলোকে কি করা হয়, খাদ দূর করার জন্য নাইট্রিক অ্যাসিডের মধ্যে এই সোনার গহনাগুলোকে গলিয়ে খাদকে দূর করা হয় বা পৃথক করা হয়। তো তার জন্য আমার বিক্রিয়া যদি দেখি, কপারের সাথে নাইট্রিক অ্যাসিড, উৎপন্ন হবে, এটা হচ্ছে উষ্ণ কারণ। কপার নাইট্রেট প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড, পরিবেশ দূষণকারী গ্যাস যেটা অ্যাসিড বৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ গ্যাস, প্লাস জল। এটা 2 অণু লাগছে, জলটা 2 অণু লাগছে। তাহলে 2 × 4 আর 2 6 আর 6 12। এটা কপারের সঙ্গে হলো, তাহলে তামার যে খাদ থাকবে সেটা নাইট্রিক অ্যাসিডকে বিক্রিয়া করে কপার নাইট্রেট, পরিবেশ দূষণকারী নাইট্রোজেন ডাইঅক্সাইড, বাদামি বর্ণের গ্যাস, এটা বাদামি গ্যাস উৎপন্ন হয় যেটা পরিবেশ দূষণ করে। আমরা জানি নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে বৃষ্টির জলের সঙ্গে মিশে গিয়ে অ্যাসিড বৃষ্টি উৎপন্ন হয়, নাইট্রাস অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে পারে দুটো। এছাড়া সিলভারের সঙ্গে করলে সিলভার নাইট্রেট প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে জল। সিলভার নাইট্রেট প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাহলে হচ্ছে এটা মিলে গেছে। দেখতেই পাচ্ছি মিলে গেছে হিসেবে আমাদের পুরো। তাহলে সিলভার নাইট্রেট উৎপন্ন হচ্ছে প্লাস একটা গ্যাস যেটা পরিবেশ দূষণ করে, এটা জলের সঙ্গে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করতে পারে, যেটা জমির মধ্যে অম্লত্ব বৃদ্ধি করে, মাটিতে পড়ে যেখানে পড়বে সেখানে অ্যাসিড বৃষ্টির অম্লত্ব বৃদ্ধি করে, কিংবা যেগুলো আমাদের সৌধ আছে তোমরা ক্লাস 9-এ পড়েছিলে, যেগুলো শ্বেত পাথরের সৌধ যেমন তাজমহল, সেগুলো ক্ষতিগ্রস্ত হয় এই অ্যাসিডের সঙ্গে। আমার শ্বেত পাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথরের বিক্রিয়ায় সেগুলো হয়ে যায়, ক্যালসিয়াম সালফাইড উৎপন্ন করে বা ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন করবে এক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড হলে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়ার প্রভাব। এরপরে আমরা নেক্সট প্রশ্নে যাব।
তো বিক্রিয়াগুলো তোমাদের কিছুটা লিখে দিচ্ছি, বাকিগুলো তোমরা পড়বে। নেক্সট প্রশ্ন 17, অ্যাসিড যুক্ত বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের সাথে, এটা 1 নম্বর। আর 2 নম্বর হলো অ্যাসিড যুক্ত কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের সাথে H2SN বিক্রিয়া। খুব ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য এবং 1 নম্বরের জন্য। তো বিক্রিয়া দুটো ভালো করে তোমাদের দেখিয়ে দিই, বুঝিয়ে দিই। তো 1 নম্বর, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেগুনি বর্ণের, এর সঙ্গে সালফিউরিক অ্যাসিড নেওয়া হবে অ্যাসিড যুক্ত প্লাস H2S। কি উৎপন্ন হবে? পটাশিয়াম সালফেট, বর্ণহীন ম্যাঙ্গানাস সালফেট, হলুদ বর্ণের সালফার অধক্ষিপ্ত হবে প্লাস জল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিক্রিয়া। ব্যালেন্সটা আমরা কি করব? এটা K2 আছে, তাহলে দুটো লাগবে। তাহলে দেখো অক্সিজেন এখানে 4টা, তাহলে এখানে হবে 8টা। আচ্ছা, তাহলে সালফার কতগুলো হচ্ছে আমাদের এখানে? Mn দুটো হয়ে গেছে, তাহলে দুটো। এটা বর্ণহীন, এটা হচ্ছে হলুদ, হলুদ কেলাস। আচ্ছা, ব্যালেন্সটা বুঝে নি। এখানে SO4 আছে একটা, এখানে আছে দুটো, তাহলে এখানে লাগবে 3টে। ঠিক আছে, তাহলে আমাদের আর এ তো মিটে গেল। আর এখানে কটা আছে? 3টে। এখানে মোট আছে 8টা, এখানে তাহলে 5 লাগবে। 5 3 8, তাহলে সালফার লাগবে 5টা। তাহলে এখানে কি হলো? বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের মধ্যে যদি H2S গ্যাস চালনা করা হয়, তাহলে বর্ণহীন ম্যাঙ্গানাস সালফেট উৎপন্ন হচ্ছে, পটাশিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে, আর হলুদ বর্ণের সালফার কেলাস অধক্ষিপ্ত হবে। দ্বিতীয় বিক্রিয়াটা কমলা বর্ণের ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস H2S। বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? সমান চিহ্ন দিয়ে দেবে, কারণ আমি তীর দিচ্ছি, অসুবিধা নেই। তাহলে উৎপন্ন হবে K2SO4 ক্রোমিক সালফেট Cr2SO4 প্লাস সালফার প্লাস জল। একই রকম বিক্রিয়া, এটা যে সবুজ বর্ণের, সবুজ বর্ণের একটা পদক্ষেপ পাওয়া যাবে, ক্রোমিক লবণ উৎপন্ন হবে প্লাস সালফার একটা কেলাস পাওয়া যাবে। দ্রবণটার বর্ণ সবুজ হবে আর কেলাস অধক্ষিপ্ত হবে, টেস্ট টিউবের নিচে পড়ে থাকবে সালফার কেলাস। বিক্রিয়াটা কমপ্লিট দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ব্যালেন্সটা দেখে নিই। তাহলে এখানে কটা আছে? 7টা অক্সিজেন, 7টা অক্সিজেন 7 বসে গেল। এখানে এই অক্সিজেনটা এখান থেকে বাড়ছে, আর SO4 কটা পাচ্ছি? তাহলে 1 2, এখানে Cr2, তাহলে 1 2 3 4, 4টে SO4 পেলাম। আর এখানে মোট হচ্ছে 7টা, তাহলে এটা হবে 3টে।
কেন 7টা? 7 দুগুণে 14, 4 আর 3 7 দুগুণে 14, তাহলে 3টে মানে এখানে 3টে সালফার। 3টে হলুদ বর্ণের সালফার পদক্ষেপ হলো, আর দ্রবণটা হবে, বিক্রিয়াটা কালারটা হয়ে যাবে সবুজ রঙের ক্রোমিক সালফেট লবণের জন্য, আর আগেরটা হবে বর্ণহীন আর সালফার পদক্ষেপ হবে টেস্ট টিউবের তলায় এরকম গুড়ি গুড়ি সালফার থাকবে, সেটা হলুদ হলুদ দেখতে লাগবে, বর্ণহীন হবে দ্রবণটা। আর এর ক্ষেত্রে দ্রবণটা হবে সবুজ আর পদক্ষেপটা হবে হলুদ রঙের, একই বিক্রিয়া। ঠিক আছে, এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তো সেটা আমাদের দেখিয়ে দেওয়া হলো। এরপরে যে প্রশ্নটা আমরা সমাধান করব সেটা হচ্ছে আমাদের ওই পুরনো তৈলচিত্রের যে প্রশ্নটা, বিক্রিয়াগুলো যেগুলো করিয়ে দিচ্ছি ভালো করে প্র্যাকটিস করবে, যেগুলো একটু বড় বিক্রিয়া সেগুলো আমি বুঝিয়ে দেবো, বাকিগুলো তোমরা পারবে। আর না পেলে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে, অ্যামোনিয়া, নাইট্রোজেন, H2S, এবং প্রত্যেকটা অ্যাসিডের ক্ষেত্রে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কগুলো দেখলে তোমরা ডিটেলসে পেয়ে যাবে ওখান থেকে। তৈলচিত্রের ক্ষেত্রে বিক্রিয়া, তৈলচিত্রে যে কালারটা ব্যবহার করা হয়, এই বর্ণটা বা রংটা যেটা, সেটা হচ্ছে লেড হোয়াইট। তো লেড জাতীয় যৌগ, এই লেড বায়ুর যে H2S আছে, বায়ুতে অবস্থিত, রেখে দিলে বায়ুতে অবস্থিত যে H2S তার সঙ্গে বিক্রিয়া করে লেড সালফাইড, এটা কালো রঙের, কালো বর্ণের লেড সালফাইড উৎপন্ন করে। কালো বর্ণের লেড সালফাইড উৎপন্ন করে। এই লেড সালফাইড উৎপন্ন হওয়ার জন্য তৈলচিত্রগুলো কালো হয়ে যায়। তাহলে কোন মৌলের জন্য হয়? লেড মৌলের জন্য হয়। রঙের মধ্যে লেড মৌলটা থাকে, তার জন্য তৈলচিত্র বায়ুতে H2S এর সংস্পর্শে এসে কালো হয়ে যায়। এটাকে কি করতে হবে? ধুয়ে ফেলতে হবে, এটার সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণ। দ্রবণ ব্যবহার করে এটাকে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেললে কি হবে? উৎপন্ন, এটা চালানো লাগবে, PbSO4, PbSO4 উৎপন্ন হচ্ছে, মানে লেড, আর আমাদের PbSO4 যেমন উৎপন্ন, তার সঙ্গে হাইড্রোজেন ডাইঅক্সাইড মানে জল উৎপন্ন হয়ে যাবে, H2O। PbSO4 হলো আর জল তাহলে হলো চালন। ঠিক আছে, তাহলে এখানে এটা পুনরুদ্ধার করার জন্য প্রথমটা হচ্ছে কালো হয়ে যায় কেন, দ্বিতীয়টা হচ্ছে পুনরুদ্ধার করতে গেলে তাহলে কি করতে হবে? হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণ দিয়ে ছবিটাকে ধুয়ে ফেলতে হবে, যার ফলে লেড সালফাইড হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় আবার লেড সালফেট, লেড সালফেট আর তার সঙ্গে জল উৎপন্ন করছে, তার ফলে ওই যে কালো একটা আস্তরণ পড়ে গিয়েছিল সেটা আবার ঠিকঠাক হয়ে যাবে বা স্পষ্ট হয়ে যাবে এবং ছবিটা আগের মতন উজ্জ্বল দেখতে লাগবে। পরবর্তী যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে ট্রাম লাইন, বা যেটাকে নাইট্রোজেন আবদ্ধকরণ বলা হয়। ট্রাম লাইনের ক্ষেত্রে বা ট্রেন লাইনের যেটা পেন্টোগ্রাফ, জাস্ট আমি টপিকগুলো উল্লেখ করে দিচ্ছি, কিছু প্রশ্নের উত্তর তোমাদের বলে দিচ্ছি। ট্রাম লাইনে হেডিংগুলো এরকম করে দিচ্ছি, আগে প্রশ্ন দিয়ে দিয়েছি। পেন্টোগ্রাফে সবুজ বাদামি বর্ণ, যখন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় তখন বাদামি ধোঁয়া সৃষ্টি হয়। কেন হয়?
পরিবাহী তারের সাথে পেন্টোগ্রাফের সংযোগ বিচ্ছিন্ন হলে বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয়। ঠিক আছে, এই বিদ্যুৎ স্ফুলিঙ্গের টেম্পারেচার হবে মোটামুটি প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস, যার ফলে বায়ুতে উপস্থিত নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাস যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড NO উৎপন্ন করে, যা সাধারণ উষ্ণতায় দেখা যাচ্ছে ঠিকঠাক, যা সাধারণ উষ্ণতা, হ্যাঁ ঠিক আছে, সাধারণ উষ্ণতায় বায়ুর একবার জ্বালানো হলো দ্বিতীয়বার জ্বালানো হয় বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে বাদামি বর্ণের গ্যাস নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন, এটাও কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তো বিক্রিয়াটা কেমন হবে? তো ফার্স্টে বিক্রিয়া দেখতেই পাচ্ছি যা যা লেখা আছে সে অনুসারে করি আমরা। ফার্স্টে কি, নাইট্রোজেন প্লাস অক্সিজেন, প্রথম বিক্রিয়ায় বিদ্যুৎ স্ফুলঙ্গ, যার ফলে উচ্চ উষ্ণতা, এই যে 3000 ডিগ্রি সেলসিয়াস হলো, এরা 3000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হচ্ছে। সেকেন্ড রিঅ্যাকশন কি, এই নাইট্রিক অক্সাইডটা বায়ুর অক্সিজেনের সাথে যুক্ত হয়ে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন করছে NO2। এই বাদামি বর্ণের গ্যাসটাই আমরা দেখতে পাই ধোঁয়ার মতন উড়ে গেল বা বাদামি বর্ণের একটা গ্যাস উৎপন্ন হলো। এরপর আরো কিছু প্রশ্ন আলোচনা করব। नेक्स्ट मोस्ट प्रॉब्ली 18 नंबर क्वेश्चन लिखছি উত্তপ্ত একটি ধাতু A এর সাথে একটি গ্যাস B এর বিক্রিয়ায় অপর একটি গ্যাস একটি কঠিন CO একটি গ্যাস D উৎপন্ন হবে। এই ডি গ্যাসটিকে নির্দিষ্ট শর্তে
নাইট্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়ায় বি গ্যাসটি ফিরে পাওয়া গেল। এ বি সি ডি শনাক্ত করো। খুব ভালো প্রশ্ন। তাহলে উত্তপ্ত একটি ধাতু এ যার সাথে একটি গ্যাস বি বিক্রিয়া করলো, করে একটি কঠিন উৎপন্ন হলো, আর তার সঙ্গে একটি গ্যাস ডি উৎপন্ন হলো। এই ডি গ্যাসটিকে যদি নির্দিষ্ট শর্তে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করা হয় তাহলে বি গ্যাসটিকে ফিরে পাওয়া গেল। তাহলে এ বি সি ডি এই চারটি কি? আমরা বিক্রিয়াটা লিখে ফেলি। আমরা জানি উত্তপ্ত সোডিয়াম এর সঙ্গে যদি একটা গ্যাস বি মানে অ্যামোনিয়া, এটা হচ্ছে এ, বিক্রিয়া করে এটা হাইড্রোজেন হবে, হাইড্রোজেন গ্যাসের সাথে, তাহলে উৎপন্ন হলো NH2 প্লাস হাইড্রোজেন। এখানে 2 লাগবে। এটা হলো কঠিন। তাহলে এর সঙ্গে একটি গ্যাস বি বিক্রিয়া করলো, বি বিক্রিয়া করে উৎপন্ন হলো কঠিন সি, এটা সোডামাইট। আর একটি গ্যাস উৎপন্ন হলো ডি। এই ডি গ্যাসটাকে যদি, ডি গ্যাস মানে হাইড্রোজেন যেটা, তার সঙ্গে যদি নাইট্রোজেন বিক্রিয়া করে, ঠিকই লিখেছিল, নাইট্রোজেন নিষিদ্ধ থাকে, বিক্রিয়া করে, এটা আমরা জানি কত, 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 200 এটিএম চাপ, আয়রন চূর্ণ অনুঘটক, আর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, আর হচ্ছে K2O পটাশিয়াম অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে, উদ্দীপকের উপস্থিতিতে আমরা যদি আয়রন চূর্ণ অনুঘটক আর অ্যালুমিনিয়াম অক্সাইড বা পটাশিয়াম অক্সাইড উদ্দীপকের উপস্থিতিতে করি, তাহলে হেবার পদ্ধতি, তাহলে অ্যামোনিয়া মানে NH3 উৎপন্ন হয়, মানে যেটা বি গ্যাস ছিল সেটা পাওয়া গেল। তাহলে এ বি সি ডি আমরা সবগুলো পেয়েছি। সোডামাইটটা কঠিন, প্রথমে প্রশ্নটা ঠিকই ছিল, আমি লিখতে ভুল করেছিলাম, নাইট্রোজেনই লিখেছিলাম, তাকে আলিকে আবার হাইড্রোজেন বললাম। তো এবিসিডি আমরা শনাক্ত করে ফেলেছি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। ঠিক আছে, এবার একটা প্রশ্ন নেক্সট তোমরা ঠিক করে পড়ে নেবে, আর বাকি প্রশ্নগুলো যেগুলো দিয়েছি, যেগুলো তোমরা পারবে না সেগুলো কমেন্টে জানাবে, আমি অবশ্যই বলে দেবো। আর এই বিক্রিয়া যেটা, সেখানে কি প্রমাণ হয়, অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে, সেই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন, পরীক্ষাগারে H2S প্রস্তুতির জন্য পরীক্ষাগারে H2S প্রস্তুতির জন্য নিম্নলিখিত কোণগুলি ব্যবহার করা হয়। মডেল টাইপ প্রশ্ন কতগুলো দিয়ে দিল, এখানে কি কি দিয়েছে সেগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। MgSO4, গাঢ় H2SO4, আর কি দিয়েছে, আর দিয়েছে FeS,
KClO3, পটাশিয়াম ক্লোরেট, আর কি দিয়েছে NaOH, MnO2, আর দিয়েছে লঘু সালফিউরিক অ্যাসিড। এগুলোর মধ্যে আইডেন্টিফাই করতে হবে, তোমরা জানো, বুঝতেই পারছো কোনটা কোনটা লাগবে। আমাদের এর মধ্যে লাগবে FeS লাগবে আর লঘু সালফিউরিক অ্যাসিড লাগবে। বাকিগুলো যেমন KClO3, MnO2 এগুলো আগে অক্সিজেন প্রস্তুতিতে কাজে লাগে। আচ্ছা, সমিত সমীকরণটি লেখো। যে বিক্রিয়া যারা করবে তাদের ক্ষেত্রে সমিত সমীকরণ, এটা আমি প্রশ্নটা আগে দিয়েছিলাম, তো এটা একটা প্রশ্ন নিতেই পারে, জাস্ট একটা মডেল টাইপ প্রশ্ন। ঠিক আছে, তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তোমাদের দিতেই পারে এরকম কতগুলো প্রশ্ন দিয়ে, মানে দিয়ে বললে এর মধ্যে কোনগুলো চিহ্নিত করো। পরবর্তী একটা প্রশ্ন, প্রমাণ করো সালফিউরেটেড হাইড্রোজেন একটি মৃদু দ্বিক্ষারীয় অ্যাসিড। সালফিউরিক পরিষ্কার দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, অ্যাসিড। আমরা কি জানি, দ্বিক্ষারীয় মানে দু রকম বিক্রিয়া করবে। H2S কে ভাঙলে আমরা কি পাই? H প্লাস HS মাইনাস, মানে হাইড্রোজেন প্লাস আর HS মাইনাস। আবার এই HS মাইনাসটাকে ভাঙলে পাই H প্লাস H ডবল মাইনাস। দু রকম ভাবে ভাঙতে পারি, মানে এটা অ্যাকচুয়ালি 2H প্লাস H ডবল মাইনাস বা H প্লাস HS মাইনাস। তো দ্বিক্ষারীয় মানে অ্যাসিড ক্ষারের সঙ্গে দু রকম বিক্রিয়া করে। যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করতে পারি, প্রথমটার ক্ষেত্রে উৎপন্ন হবে NaHS সোডিয়াম বাইসালফাইড প্লাস হচ্ছে জল, আবার দু নম্বর NaOH এর সাথে এটা যদি আবার একটা ভাবে বিক্রিয়া করতে পারে, মানে 2H প্লাস, তাহলে Na2S প্লাস 2H2, এইভাবে কিন্তু বিক্রিয়া করতে পারে। তার মানে ক্ষারের সাথে হাইড্রোজেন সালফাইড দু রকম লবণ উৎপন্ন করে, অ্যাসিড লবণ একটা নরমাল লবণ। NaHS টা হচ্ছে এটা অ্যাসিড লবণ, NaHS সোডিয়াম বাইসালফাইড যেটা উৎপন্ন করলো। মনে রাখতে হবে মৃদু দ্বিক্ষারীয় অ্যাসিড মানে তারা ক্ষারের সঙ্গে বিক্রিয়া একটা মানে অ্যাসিড লবণ বা আম্লিক লবণ উৎপন্ন করবে, আর একটা করবে সমিত লবণ বা প্রশম লবণ। তো প্রথমটা হচ্ছে এটা হলো একটা অ্যাসিড লবণ বা বাই লবণ, বা এক নাম কি বললাম, বাই লবণ। আর ক্ষারের সঙ্গে একটা বিক্রিয়া করছে সোডিয়াম সালফাইড, সেটা কিন্তু একটা প্রশম বা সমিত লবণ। তাহলে দু রকম লবণ উৎপন্ন করছে, মানে তাই দু রকম ক্ষারগ্রাহিতা, অ্যাসিডের ক্ষারগ্রাহিতা দু রকম, তাহলে দু রকম বিক্রিয়া করছে বলে একটা অ্যাসিড লবণ উৎপন্ন করলে তারা যারা দ্বিক্ষারীয় অ্যাসিড তারা ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় একটা অ্যাসিড লবণ উৎপন্ন করে এবং একটি সমিত লবণ বা প্রশম লবণ উৎপন্ন করে। তো খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই এটা তোমাদের বুঝিয়ে দেওয়া হলো। আজকে শেষ প্রশ্ন, এটা বলি আজকে আলোচনা শেষ করবো। এর মধ্যে 3 নম্বর 2 নম্বরও কিছু থেকে গেল, তো পরের দিন আমরা 2 নম্বরের প্রশ্ন নিয়ে আবার আলোচনা করব। তো আজকে যে প্রশ্নগুলো আলোচনা করলাম এবং লাস্ট যে প্রশ্নটা করব, তোমরা ভালো করে রেডি করে নেবে, সময় সুযোগ করবে। এখন
পুজোর আনন্দ করো। বাড়িতে বসে আনন্দ করতে হচ্ছে সবাইকে। আমরা এখন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি এবং আমাদের নিউ নর্মাল এই লাইফ এইভাবেই চলবে এখন। তো যাই হোক, তোমরা ভালো করে প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়বে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, লাইকার বা লিকুয়ার, যেটা অ্যাকচুয়ালি বা লিকার অ্যামোনিয়া একই নাম। এর সাথে তরল অ্যামোনিয়া পার্থক্য কি? আর লাইকার অ্যামোনিয়া পূর্ণ বোতল খোলার সময় ঠান্ডা করে নেওয়া হয় না। খুব ইম্পর্টেন্ট, এটা দুইটাও আসতে পারে, আবার তিনও আসতে পারে পার্ট হিসাবে। এখন কিন্তু পুরো একদম গোটা প্রশ্ন দেয় না, ভাঙা প্রশ্ন আসতে পারে, মানে প্রস্তুতি আসবেই এটা কেউ বলতে পারে না। আসতেও পারে, আবার নাও আসতে পারে, ভেঙেও আসতে পারে। দেখা গেল একটা পার্ট দিল প্রস্তুতির, তার সঙ্গে আমাদের একটা ধরো ল্যাচ কোশ্চেন দিয়ে দিল। তো গত বছর নাইট্রোলিন কিন্তু চলে আসছে, নাইট্রোলিন এসছে। আর যেটা H2S এর শনাক্তকরণ দেখবে সোডিয়াম নাইট্রোক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া থায়োসোডিয়াম নাইট্রোক্লোরাইড উৎপন্ন হয়, সেটা চলে এসছে শর্ট কোশ্চেনে। আর দেখলাম অসল পদ্ধতির পার্ট এসছে। তো এই প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি যেগুলো গুরুত্বপূর্ণ আমি বললাম, এগুলো 2 নম্বর প্রশ্ন বলবো। 2 নম্বর কোনগুলো আমি তাও একটা লাইকার অ্যামোনিয়া জানো তোমরা, 0 ডিগ্রি উষ্ণতায় 1 সিসি জলে 1150 সিসি অ্যামোনিয়া দ্রবীভূত হয়, মানে খুব অ্যামোনিয়া জলে অতিশয় দ্রব্য, মানে খুব ভালো দ্রবীভূত হয়। তো এই নীতিকে ভিত্তি করে অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ তৈরি করা হয়, এটাকে বলা হচ্ছে লাইকার অ্যামোনিয়া, যার মধ্যে 35% অ্যামোনিয়া থাকে। আর যার স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.88। ওকে, তো যেহেতু এটা খুব দ্রাব্য, যখন আমরা এটাকে কোনো বোতলের মধ্যে আবদ্ধ করে রাখি, খুলে দিলে চাপমুক্ত হয়ে গেলে অ্যামোনিয়া যেহেতু গ্যাসীয় বা উদ্বায়ী, তাই ওটা ছিটকে চোখে এসে লাগতে পারে। তো চোখের প্রতি এটা খুবই, চোখ অন্ধ হয়ে যেতে, অন্ধত্ব হয়ে যেতে পারে, চোখে ক্ষতি হতে পারে, এছাড়াও অন্যান্য সমস্যা হতে পারে, শারীরিক সমস্যা। তো সেটা যাতে না হয়, ওটাকে কনডেন্সড বা ঘনীভূত করার জন্য গ্যাসটাকে শীতল করে নেওয়া হয়। আর তরল অ্যামোনিয়া আমরা জানি কি, আমরা তরল অ্যামোনিয়া হচ্ছে পিওর অ্যামোনিয়া 100%, সেটাকে লিকুইফাইড করা হচ্ছে, বিভিন্ন কন্ডিশনে হয়, তোমরা দেখে নেবে আমার ভিডিওতে আছে, 2টো উপায়ে করা যায় বলে দিয়েছিলাম। আর এই হলো আমাদের প্রশ্ন, আলোচনা করলাম। তো তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলো ভালো করে করবে, তার জন্যই আমি পরিশ্রম করছি তোমাদের জন্য, যাতে তোমরা ভালো করে প্রস্তুতি নিতে পারো। তো সেটা তোমরা নিশ্চয়ই করবে এবং প্রশ্নগুলো একটা আলাদা খাতা করে উত্তরগুলো রেডি করতে আরম্ভ করো। মাধ্যমিক কিন্তু এগিয়ে আসছে, এখনও ডেট নির্ধারণ হয়নি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম শোনা যাচ্ছে। তো কেউ বলছে মে মাস, জুন মাসের দিকে হবে, কেউ বলছে ফেব্রুয়ারিতে হবে, অনেক কিছু কথাবার্তা, সিলেবাস কমিয়ে দেবে, অনেক রকম কথা বলে আসছে। তো যতক্ষণ ফাইনাল কোনো জিও না আসছে, মানে অর্ডার না আসছে বা বিজ্ঞপ্তি না বেরোচ্ছে, আমরা সেখান থেকে কোনো সিদ্ধান্তে আসতে পারি না। কিন্তু আমাদের পড়তে হবে। স্কুল তো এখন খুলবে না, বোঝাই যাচ্ছে এখন কবে খুলবে। নভেম্বরে একটা ডেট বলেছে, 14-15 তারিখ, পুজোর পর। তো সেটাও হবে বলে মনে হচ্ছে না, যে হারে সংক্রমণ আবার বেড়ে যাচ্ছে। পুজোয় সবাই ঘুরবে, কিন্তু নিজেকে বাঁচিয়ে ঘুরবে, সাবধানে থাকবে সবাই। এই সময়টা খুবই ভাইটাল, পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে আমাদের, এখন পরপর পুজো আসছে। তো যাই হোক, সাবধানে থেকো, সবাই ভালো করে থেকো, সুস্থ থেকো, তাহলেই হবে। আর মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? তোমরা কিন্তু সবাই ভালো করে পড়বে এবং পুজোটাকেও উপভোগ করবে। বাড়িতে বসে টিভিতে আমি দেখছি বিভিন্ন চ্যানেলে কলকাতার পুজোগুলো দেখা যায়, প্রতি বছর যাওয়া হয় ঠাকুর দেখতে। তো এবছর তো যাওয়া হলো না, তো তোমরাও আশা করি সেভাবেই কাটাচ্ছ। আমাদের কৃষ্ণগড়ে খুবই ভিড় হচ্ছে। তো আমি কৃষ্ণগড় থেকে বসেই অন্যান্য স্থানের পুজোগুলো দেখছি, খবরের কাগজ দেখছি, তোমরাও সেভাবেই দেখো এবং আনন্দ করো এবং পুজোটাকে উপভোগ করো, ঠিক আছে? এভাবেই থাকতে হবে আমাদের, কিছু করার নেই। এবছরটা এভাবেই কাটাই, সামনের বছর আবার আমরা আগের মতন আনন্দ করতে পারবো, সবাই মিলে একসাথে ঘুরে পুজোটাকে সামনে থেকে দেখতে পারবো। এবার তো আবার দেখাও যাবে না, সব
নো এন্ট্রি করে দিয়েছে পুজোর সামনে, দূর থেকে দেখতে হবে। দূর থেকে দেখেও লাভ নেই, যেখানে দূর থেকে দেখতে যাবো দেখবো সেখানে অনেক লোক একসঙ্গে দাঁড়িয়ে আছে, তো সেখানেও কিন্তু করোনা ভাইরাস ওয়েট করে আছে আমাদের জন্য। তো তোমরা সেই ওয়েট করাটাকে নষ্ট করতে হবে আমাদের, ঠিক আছে? একসাথে থেকে, ঠিক আছে, একসাথে থাকবো কিন্তু দূরে দূরে থাকবো। শারীরিক দূরত্ব থাকলেও মানসিক দূরত্বটা না হলেই হবে, সবার মধ্যে মিলমিশ থাকবে। তাহলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? সবাইকে অনেক শুভেচ্ছা শারদীয়ার, তোমরা সবাই ভালো থেকো, এই বলে আজকে শেষ করছি।